হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব একটি ওয়েবসাইট একটি হোস্টিং সার্ভার থেকে আরেকটি হোস্টিং সার্ভারে কিভাবে মাইগ্রেট করতে হয় ম্যানুয়ালি। সো ধরুন আপনার একটি ওয়েবসাইট একটি হোস্টিং কোম্পানিতে আছে, কোনো কারণে আপনি চাচ্ছেন আপনার সেই ওয়েবসাইটটি আরেকটি হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার বা মাইগ্রেট করার জন্য। সো সেক্ষেত্রে আপনি প্লাগইন দিয়ে করতে পারেন, কিন্তু প্লাগইন দিয়ে মাইগ্রেট করতে গেলে যেই বিষয়টা হয়, অনেক সময় অনেক ধরনের এরর শো করে এবং সাইটটা প্রপারলি মাইগ্রেট হয় না। ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হয়, আপনার হচ্ছে যে ম্যানুয়ালি মাইগ্রেট করতে হয়। সো ম্যানুয়ালি একটা ওয়েবসাইট একটা হোস্টিং সার্ভার থেকে আরেকটা হোস্টিং সার্ভারে কিভাবে ট্রান্সফার করতে হয় সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো এখানে আমি দুটি ডোমেন বা দুইটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি। সো এখানে studybuddie.com এই ডোমেনে একটা ওয়েবসাইট আছে, কমপ্লিট একটা ওয়েবসাইট। সো এই পূর্ণাঙ্গ ওয়েবসাইটটাকে আমরা নতুন একটা ডোমেন পাশের ট্যাবে আমি ওপেন করে রেখেছি bdtip.org, এটাতে আমরা মাইগ্রেট বা ট্রান্সফার করব। বর্তমানে এই ডোমেনে কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা, এবং এই যে studybuddie.com এই ডোমেনটার পুরো ওয়েবসাইটটা এই ডোমেনে মাইগ্রেট করব। সো এটা মাইগ্রেট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে বর্তমান যেই সার্ভারে আছে এই সার্ভারে এই ওয়েবসাইটের কোর ফাইলগুলা এবং ডেটাবেসটা ডাউনলোড করতে হবে। কোর ফাইলগুলো এবং ডেটাবেসটা ডাউনলোড করার পরে নতুন সার্ভারে এটা আপলোড করতে হবে। সো এই ফাইলগুলো এবং এই ওয়েবসাইটের ফাইলগুলো এবং ডেটাবেসটা ডাউনলোড করার জন্য আমি দুটি ব্রাউজারে দুটি সার্ভারে লগ ইন করা আছি। এটা হচ্ছে বর্তমান সার্ভার, যেই সার্ভারে আমাদের এই ওয়েবসাইটটা হোস্ট করা আছে। সো এখন এই ওয়েবসাইটটা ডাউনলোড করার জন্য আমি এই ওয়েবসাইটের সার্ভারে লগ ইন করছি এবং ফাইলগুলো ডাউনলোড করার জন্য ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে এই ওয়েবসাইটটার যেটা রুট ডিরেক্টরি আছে ওই ডিরেক্টরিটাতে যেতে হবে। সো এটা হচ্ছে ওই ওয়েবসাইটের রুট ডিরেক্টরি, এবং এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফাইল সিলেক্ট করে সিলেক্ট অলে ক্লিক করতে হবে এবং রাইট বাটন ক্লিক করে কম্প্রেসে ক্লিক করতে হবে। এবং কম্প্রেস অর্থাৎ এটা যে আর্কাইভ হবে ফাইলটা, এটা কোন ফরম্যাটে আর্কাইভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে জিপ সিলেক্ট করতেছি এবং কম্প্রেস ফাইল। সো এটা এইদিকে কম্প্রেস বা আর্কাইভ হোক, এবং এর মাঝে আমরা আরেকটা কাজ করব, এটা কোর ফাইলগুলো এখানে কম্প্রেস হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডেটাবেসটা এক্সপোর্ট করতে হবে। সো ডেটাবেসটা এক্সপোর্ট করার জন্য phpMyAdmin এ ক্লিক করলাম। ক্লিক করে এই ওয়েবসাইটের ডেটাবেসটা খুঁজে বের করতে হবে। সো এখানে ডেটাবেসগুলো লোড নিচ্ছে। এটা হচ্ছে ওই ওয়েবসাইটের ডেটাবেস যেটা আমরা এখন ডাউনলোড করব। সো ডেটাবেসটা এখানে ওপেন হচ্ছে, সবগুলো টেবিল, এগুলো হচ্ছে টেবিলগুলো, এখানে 47টা টেবিল আছে। এখন আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতেছি। এক্সপোর্টে ক্লিক করার পরে ফরম্যাট এখানে এসকিউএলই থাকবে এবং গোতে ক্লিক করতেছি। সো এটা কোথায় সেভ করব আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। সো ডেটাবেসটা আমি এখানে ডাউনলোড করতেছি, এবং ইন দ্য মেন টাইম আমাদের এখান থেকে যেই কোর ফাইলগুলো এখানে জিপ হয়েছে জিপ ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। এটা আমি সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করতেছি, লোকেশনটা চিনিয়ে দিচ্ছি, এটা এখানে ডাউনলোড করতেছি। সো ডেটাবেস এবং ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো ডাউনলোড না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর ফাইলগুলো এবং ডেটাবেস দুটোই ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওই ফোল্ডারটিতে দেখি যে আসলে ডাউনলোড হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের কোর ফাইলগুলো এবং এটা হচ্ছে ডেটাবেসটা। সো আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইটটা, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমাদের ডাউনলোড করা কমপ্লিট। পূর্ণাঙ্গ ওয়েবসাইটটা আমরা ডাউনলোড করছি। সো এখন এই ওয়েবসাইটটা নতুন সার্ভারে আপলোড করতে হবে। সো নতুন সার্ভারে আপলোড করার জন্য আমি নতুন সার্ভারটাতে যাচ্ছি এবং যাওয়ার পরে ফাইল ম্যানেজারে ক্লিক করতেছি। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের যে এই ওয়েবসাইটটা আছে এটা রুট ডিরেক্টরিটা আমাদের খুঁজে বের করতে হবে। সো ওই ওয়েবসাইটের রুট ডিরেক্টরি হচ্ছে এটা। সো বর্তমানে এখানে দেখুন দিস ডিরেক্টরি ইজ এমটি, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা এখানে কিন্তু পুরো ফাঁকা, এখানে কোনো কিছু নাই, এই জন্যে এখানে এমটি দেখাচ্ছে।
এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা যেই কোর ফাইলগুলো ডাউনলোড করছি ওই কোর ফাইলগুলো এখানে আপলোড করতে হবে। সো এখান থেকে আমি আপলোডে ক্লিক করতেছি এবং সিলেক্ট ফাইল থেকে এই যে কোর ফাইলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হোক, ইন দ্য মেইন টাইম আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। সো ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য MySQL ডেটাবেসে ক্লিক করলাম। সো এখান থেকে আমাদের একটা ডেটাবেসের নাম দিতে হবে। আচ্ছা, এটা ডেটাবেসের নাম দিলাম আমি mesba_bdtrip, এটা তার ওয়েবসাইট। তারপরে ডেটাবেসটার নাম দেওয়ার পরে ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করলাম এবং আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। গো ব্যাকে ক্লিক করলাম। এই যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, এই ডেটাবেসটাকে আমাদের কোর ফাইলের সাথে চিনিয়ে দেওয়ার জন্য একটা ইউজার ক্রিয়েট করতে হবে। এখন ইউজারটার এখানে আমি একটা ইউজার নেম দিচ্ছি এবং এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা কপি করে আমি আপাতত এখানে রাখলাম এবং এই পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এখানে টিক মার্ক দিয়ে আমি ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং ক্রিয়েট ইউজার। এখন দেখলাম যে আমাদের ইউজারটাও ক্রিয়েট হয়ে গেছে। আমাদের তিনটা বিষয় কাজে লাগবে, একটা হচ্ছে ডেটাবেস নেম, আরেকটা হচ্ছে ডেটাবেসের ইউজার, আরেকটা হচ্ছে ডেটাবেসের ইউজারের পাসওয়ার্ড। সো ডেটাবেসের নেম আর ডেটাবেসের ইউজার আমরা সেম দিয়েছি, এটা আমি আরেকটা ট্যাবে নিয়ে রাখলাম। সো এখন আমি গো ব্যাকে ক্লিক করলাম। এই যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম এবং ডেটাবেসের একটা ইউজার ক্রিয়েট করলাম, এটা কিন্তু অটোমেটিক্যালি চিনবে না যে কোন ইউজারের জন্য কোন ডেটাবেসটা অথবা কোন ডেটাবেসের কোন ইউজার। সো আমাদের এটা চিনিয়ে দিতে হবে। চিনিয়ে দেওয়ার জন্য নিচে দেখুন একটা অপশন আছে অ্যাড ইউজার টু ডেটাবেস। এখান থেকে আমাদের ইউজারটা সিলেক্ট করতে হবে। ইউজার হচ্ছে এটা mesba_bdtrip এবং ডেটাবেসটাও এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ইউজার এবং ডেটাবেস দুইটা সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে অল প্রিভিলেজেস এটাতে ক্লিক করতে হবে, তারপরে মেক চেঞ্জেস। এখন ডেটাবেসটা ইউজারের সাথে কানেক্ট হয়ে গেছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোর ফাইলগুলো আপলোড করছিলাম এখানে 100% আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে গো ব্যাকে ক্লিক করতেছি। সো এখানে এখন দেখুন যে একটা ফাইল চলে আসছে, যেই ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম কোর ফাইলগুলো। সো এটা একটা জিপ ফাইল, যেহেতু আমাদের এটাকে এক্সট্রাক্ট করতে হবে বা আনজিপ করতে হবে। আমি এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করলাম এবং এই লোকেশনে এটা এক্সট্রাক্ট হবে, যেহেতু এটা এই ওয়েবসাইটের রোড ডোমেইন। এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। এক্সট্রাক্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে জিপ ফাইলটা এটার দরকার নাই, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন যেটা করতে হবে, আমরা যে ডেটাবেস এবং ডেটাবেসের জন্য ইউজার ক্রিয়েট করলাম ওটা এখান থেকে wp config ফাইলে ইনক্লুড করতে হবে। সো wp config ফাইলটা আমি এডিট করতেছি। এডিট করার পরে এখানে দেখুন কতকগুলো ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, এগুলো আমাদের এখন দিতে হবে। সো একটু আগে আমি সেভ করে রেখেছি, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নেম এবং ডেটাবেসের ইউজার। সো এখান থেকে ডেটাবেস ইউজার দিচ্ছি, ডেটাবেস নেম দিচ্ছি। এখান থেকে আমি ডেটাবেস নেম দিচ্ছি এবং ডেটাবেস ইউজার দিলাম, কারণ আমাদের ডেটাবেসের নেম এবং ডেটাবেসের ইউজার দুইটাই সেম। এবং পাসওয়ার্ড হচ্ছে আমাদের এটা। সো এটা আমি কপি করলাম, কপি করে এই যে ডিবি পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবং ডিবি হোস্ট অবশ্যই লোকাল হোস্ট হবে, এটা হোস্টিং প্রোভাইডার ভেদে ভিন্ন হতে পারে, তবে 90% ক্ষেত্রেই লোকাল হোস্ট হয়। সো আমাদের ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার এবং ডেটাবেস পাসওয়ার্ড এবং হোস্ট, এই চারটা জিনিস দেখলাম আমরা ঠিক আছে কিনা। এখন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন যেটা করতে হবে, আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কিন্তু ডোমেইন দুইটা। সো একটা হইতেছে studybuddy.com আর একটা হইতেছে bdtrip। সো এখন আমরা যে এটা ডোমেইনটা চেঞ্জ করে দিতে হবে না, এটা তো ডোমেইন যেহেতু দুইটা, পুরো ওয়েবসাইটটার কন্টেন্টগুলো শুধু আপলোড করতেই হবে না, ওয়েবসাইটের কন্টেন্টগুলো, ওয়েবসাইটের কোর ফাইল এবং ডেটাবেস আপলোড করার পরে আমাদের ডোমেইনটাও চেঞ্জ করে দিতে হবে। সো এখানে bdtrip.org ডোমেইনটা আমি কপি করতেছি এবং phpMyAdmin থেকে এই যে এই ডেটাবেসটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি, এই ডেটাবেসটা ওপেন করতেছি এবং এই ডেটাবেসটা ওপেন করার পরে এখানে দেখুন কোনো টেবিল বা কোনো কিছু নাই, ডেটাবেসটা খালি।
সো আমরা যে ডেটাবেসটা একটু আগে ডাউনলোড করেছিলাম অর্থাৎ এক্সপোর্ট করেছিলাম পুরাতন সার্ভার থেকে, ওই ডেটাবেসটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমি ইম্পোর্টে ক্লিক করলাম এবং এখান থেকে ফাইলটা চিনিয়ে দিচ্ছি। এখানে আমরা ডেটাবেসটা ডাউনলোড করেছিলাম এবং এটা হচ্ছে আমাদের সেই ডেটাবেসটা পুরাতন সার্ভার থেকে যেটা ডাউনলোড করেছিলাম। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেভাবে আছে সব ডিফল্ট থাকলো, আমি গো বাটনে ক্লিক করলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশেড এবং এত কোয়েরিজ এক্সিকিউটেড। দ্যাটস মিন হচ্ছে যে আমাদের পুরাতন সার্ভার থেকে যে ডেটাবেসটা ডাউনলোড করছি ওই ডেটাবেসটা এখানে কমপ্লিটলি ইম্পোর্ট হয়েছে। আমাদের নিউ যেই ডেটাবেসটা ক্রিয়েট করলাম ওই ডেটাবেসে কমপ্লিটলি আমরা এটা ইম্পোর্ট করলাম পুরাতন সার্ভারের ডেটাবেসটা। সো এখন আমাদের অপশন নামে একটা টেবিল খুঁজে বের করতে হবে। সো আমি এখান থেকে সার্চ করতেছি, এই যে এটা হচ্ছে অপশনস, এবং অপশনস টেবিলে দেখুন এখানে হচ্ছে যে আপনার আগের ডোমেইনটা আছে অর্থাৎ এই ডোমেইনটা আছে। সো আমাদের এই ডোমেইনটা চেঞ্জ করে এই ডোমেইনটা এখানে দিতে হবে। সো আমি এখানে সাইড ইউআরএল এর এখানে এডিটে ক্লিক করতেছি এবং এখানে ডোমেইনটা চেঞ্জ করে দিয়ে গোতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন হোম, এই হোমের এখানে এডিটে ক্লিক করতে হবে এবং এখানেও ডোমেইনটা চেঞ্জ করে দিয়ে গো। এখন দেখুন ডোমেইনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এই যে studybury.com ওয়েবসাইটটা, এই যে bdtrip.org এখানে বর্তমানে কিছুই নেই। আমি যদি এখন রিলোড দিই তাহলে এই ওয়েবসাইটটা এখানে চলে আসার কথা। সো রিলোড দেওয়ার পরে আমরা দেখলাম এই যে এটা হচ্ছে আমাদের আগের ওয়েবসাইটটা এবং এটা হচ্ছে আমরা মাইগ্রেট করলাম। সো রিলোড দেওয়ার পরে দেখলাম এই যে আগের ওয়েবসাইটটা studybury.com ডোমেইনটাতে লক্ষ্য করুন এখানে ওয়েবসাইটটা যেরকম দেখুন, এবং নতুন যে ডোমেইনে আমরা ট্রান্সফার করলাম bdtrip.org এখানেও দেখুন আপনি কোনো পার্থক্য পাবেন না। পুরো ওয়েবসাইটটার প্রত্যেকটা কন্টেন্ট সব কিছু মাইগ্রেট হয়ে নতুন ডোমেইনে বা নতুন সার্ভারে চলে গেছে। সো এখানে কতগুলো বিষয় বলে রাখি, আপনি যখন মাইগ্রেট করবেন, মাইগ্রেট করার পরে ফাইনালি সব কিছু ঠিকঠাকভাবে করার পরেও যদি আপনার সাইটটা সঠিকভাবে না পায়, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনি যেটা করবেন, আপনার ওয়েবসাইটের ফাইল ম্যানেজার থেকে আপনার ওয়েবসাইটের যেটা রুট ডিরেক্টরি ওখানে যাবেন, রুট ডিরেক্টরিতে যাওয়ার পরে সেটিংস থেকে এখানে শো হিডেন ফাইলস এটাতে টিক মার্ক দিবেন, দিয়ে সেভ দিবেন। দেওয়ার পরে .htaccess নামে এখানে একটা ফাইল দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন, ওই ফাইলটা জাস্ট ডিলিট করে দিবেন। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি মাইগ্রেট করার পরে আপনার ওয়েবসাইটের মেনুর লিঙ্কগুলো অথবা কোনো লিঙ্ক যদি কাজ না করে তাহলে ওই ওয়েবসাইটেতে লগ ইন করবেন। আমি লগ ইন করতেছি এবং লগ ইন করার পরে সেটিংস থেকে পারমালিঙ্কে যাবেন। আচ্ছা আমরা আগে দেখি এখানে লিঙ্কগুলো কাজ করতেছে কিনা। আচ্ছা এখানে লিঙ্ক কাজ করতেছে, তারপর যদি আপনাদের ক্ষেত্রে না করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো সেটিংস থেকে পারমালিঙ্কে যাবেন, যাওয়ার পরে কোনো কিছু চেঞ্জ না করে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপরে যদি কোনো কারণে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো কাজ না করে, মানে হাইপার লিঙ্ক যেগুলো করা আছে আপনাদের ওয়েবসাইটে সেগুলো কাজ না করলেও অবশ্যই কাজ করবে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর কোনো বিষয় না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথেষ্ট চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করার জন্য। আল্লাহ হাফিজ।